চ্যানেলের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আমাদের আজকের আলোচনার বিষয় ফ্রান্সে ডানপন্থার ভরাডুবি, বামপন্থার উত্থান। সেলিম খান, ফ্রান্সের নির্বাচন হয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে যে বামপন্থী যে দলগুলো তারাই সবচেয়ে বেশি আসন পেয়ে আছে, অর্থাৎ 183টি আসন এখন পর্যন্ত তাদের ঝুলিতে পড়েছে। অন্যদিকে মধ্যপন্থীদেরও অবস্থান আগের থেকে দুর্বল, কিন্তু দেখা যাচ্ছে ডানপন্থী যেটা বলা হচ্ছিল যে তারাই এবার পার্লামেন্টে বেশি আসন পাবে, সেখানে কিন্তু তাদের একটা বেশ খানিকটা ভরাডুবি বলা যায়। 143টি আসন মাত্র তারা পেয়েছে এবং ওই অর্থে পার্লামেন্টের যে সংখ্যাগরিষ্ঠতা বা সরকার গঠনের যে প্রক্রিয়া, সেখানেও কিন্তু ডানপন্থীরা পিছিয়ে গেল। এতে কি পরিবর্তন হবে ফ্রান্সে? ধন্যবাদ তানভীর সোহেল। প্রথম জিনিসটা হচ্ছে যে ব্রিটেনের পরে ফ্রান্সের এই নির্বাচনটাও অবাক করার মতো। ব্রিটেনের যে নির্বাচনটা আমরা কিছুদিন আগে দেখলাম, সেখানে দেখলাম যে লেবার পার্টি যে পরিমাণ আসন জিতেছে, এই পরিমাণ আসন কিন্তু জেতার কথা কেউ কল্পনাও করেনি। ইভেন লেবার দলের নেতারাও কিন্তু ভাবেননি যে তারা এই বিপুল গরিষ্ঠতা নিয়ে জিততে পারবেন। পাশাপাশি কনজারভেটিভ দলের আসন অত্যন্ত ভরাডুবি। ভরাডুবি। সেক্ষেত্রে আরেকটি ডানপন্থী দলের সেখানে উত্থান হয়েছে। ঠিক একইভাবে এবার শুধু না, অনেক এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দিন ধরে আপনার ধারণা করা হচ্ছিল যে ফ্রান্সে ডানপন্থীরা বা কট্টর ডানপন্থীরা বেশ শক্তিশালী হচ্ছেন। এখন এই যে এবারে যে নির্বাচনটা হলো গত রবিবারের, এই নির্বাচন কিন্তু নির্দিষ্ট সময়ের নির্বাচন না, এটা কিন্তু আগাম নির্বাচন ডেকে দিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো। কারণ এর এক মাস আগে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে দক্ষিণপন্থী অনেকেই নির্বাচিত হয়েছেন। সেটা দেখে ফরাসি প্রেসিডেন্ট মনে করলেন যে তার বোধহয় ঝুঁকি নেওয়া ঠিক হবে না, তাদের জনপ্রিয়তা কমছে। অতএব স্বাভাবিকভাবে যেরকমভাবে ঋষি সুনাক 6 মাস আগেই নির্বাচন ডেকে দিলেন, উনিও হঠাৎ করে পার্লামেন্ট ভেঙে দিয়ে পার্লামেন্টে নির্বাচন দিয়ে তার জনমত যাচাই করার পরীক্ষা নিলেন। এবং সেই পরীক্ষায় নির্বাচনের আগে যে জনমত জরিপ বলেন বা নির্বাচনের সময়ও যে জনমত জরিপ করা হয়েছে, সেখানে দেখানো হলো যে নির্বাচন এবার দক্ষিণপন্থীরা একেবারে স্বচ্ছন্দে গরিষ্ঠতা পেতে চলেছে। কিন্তু এই জরিপ যে ভুল বা এই জরিপ যে যথাযথ দেয় না, সেটা আমরা ভারতে দেখেছি, সেটা আমরা ইংল্যান্ডেও যুক্তরাজ্যে দেখেছি, ফ্রান্সেও কিন্তু আমরা সেটা দেখলাম। এবং ফ্রান্সে একেবারে রিভার্স, উল্টো। যেখানে বামপন্থীদেরকে ধর্তব্যের মধ্যে আনা হয়নি, সেই বামপন্থী জোট পেল সবচেয়ে বেশি আসন। আর যাদেরকে আপনার গোনা হচ্ছিল যে তারাই সরকার গঠন বা প্রধানমন্ত্রী হবেন সেই দল থেকে, তারা কিন্তু অনেক নিচে নেমে গেলেন। এবং দক্ষিণপন্থী যে লি পেন বলে যিনি আছেন, যিনি গতবার ম্যাক্রোর বিরুদ্ধে প্রেসিডেন্ট ইলেকশন করেছিলেন, তার যে দল, সেই দল তো একা নেই, তার সঙ্গে বেশ আরো কয়েকটি দল আছে। তারা মিলে যে জোট, তারা মাত্র 143টা আসন পেয়েছে। এবং আপনি যদি বামপন্থীদের 182 এবং 168 ধরেন, তাহলে কিন্তু এটা প্রায় আপনার এইরকম 350 মতো যায়, যেটা 566 আসনের যে ফরাসি আপনার পার্লামেন্ট, সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হয়। এখন এখান থেকে আরেকটা জিনিস দেখার আছে যে বিশ্বের সব মানুষ কিন্তু অনেকটা মানুষ এই ধরেন আমরা যারা এই ভোট টোট নিয়ে চর্চা করি, এরকম আরও অনেকে বা আরও বিজ্ঞজনেরা, তারা কিন্তু সারা বিশ্বব্যাপী ডানপন্থার উত্থান নিয়ে একটা ভীত সন্ত্রস্ত ছিলেন যে দেশে দেশে কি হবে এই ডানপন্থী, তারা যেভাবে নানা জিনিস, যে একটা সেট রুল এর বিরোধিতা করে, সেই জায়গায় ডানপন্থীরা আসলে যে কি ঘটাবে, আর বড় বড় ক্ষমতা দেশের যদি আসে তাহলে কি হবে, এটা বলা কঠিন। সেই জায়গায় কিন্তু মানুষ একটা জিনিস প্রমাণ করে দিয়েছে। আপনি দেখেন 2020-এ কিন্তু ট্রাম্প জিততে পারেননি অনেক চেষ্টার পরেও। আপনি যদি আমি সদ্য সমাপ্ত ভারতের নির্বাচনে দেখি, ভারতের নির্বাচনে বিজেপির মতো একটি ডানপন্থী ধর্মবাদী দল কিন্তু 303 থেকে 240-এ নেমে এসেছে। তারা যে একক গরিষ্ঠতা থেকে গরিষ্ঠতা হারিয়েছে। ব্রিটেনে কনজারভেটিভ দল খারাপ করেছে, লেবার পার্টি কিন্তু খুব ভালো করেছে। আপনি
যদি ফ্রান্সের দিকে তাকান তাহলে তো চিত্র আরও পরিষ্কার। ফলে আমার মনে হয় না যে মানুষের উপরে এই যে আমরা একটা ভাবছিলাম যে মানুষ উগ্র উগ্র ডানপন্থার দিকে ডানপন্থার দিকে যাচ্ছে, ঝুঁকছে। এইটা ঠিক মানে মনে হচ্ছে না সেটা। মানে আসলে মানুষের উপর বিশ্বাস হারানোটা এক ধরনের মানুষ অন্যায় কি বলে অনেকটা মানে ডানপন্থার প্রতি এক ধরনের ভয় পাচ্ছে যে এটা উত্থান তাদের টোটাল কমিউনিটি বা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হতে পারে, সেই জিনিসটা কি তাদের মধ্যে এখন রিয়েলাইজ হচ্ছে? অবশ্যই হচ্ছে। কারণ ধরেন যে বেশিরভাগ দেশ কিন্তু দীর্ঘ সময় আপনার ফ্রান্স বলেন, যুক্তরাজ্য বলেন বা আমেরিকা, যে কোনো পশ্চিমা দেশগুলো বিশেষত যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের চর্চা করে আসছে, যেখানে একটা স্থায়ী ব্যবস্থা মানে চলে আসছে, সেখানে কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতি পরিবর্তন হওয়াটা খুব কঠিন কাজ, খুব কঠিন। সেটা হ্যাঁ। আর্থিক নীতি হোক, সেটা অন্যান্য নীতি হোক। এইখানে এমনি আর্থিক অবস্থা ধরেন নানা কারণে, সেটা ইউক্রেন যুদ্ধ হতে পারে, সেটা আরও অনেকগুলো জিনিস যুক্ত হয়েছে যে আর্থিক অবস্থা বিভিন্ন দেশের একটু খারাপ। ওদের খারাপ মানে কি? ওদের খারাপ মানে ধরেন প্রতিদিন 2টো করে ডিম খেত, এখন সে একদিন হয়তো ডিম খেতে পায়নি, সেটাই তাদের খারাপ অবস্থা। এটা আমাদের মতো না যে কে ভাত খায় কি খায় না, এটা এই না, প্রশ্ন সেটা না, না। সেই অবস্থা। বেসিক নিডস তাদের আছে, হয়তো Basic needs সামান্য আছে। উত্থান পতন হলেই তারা সেটাকে তারা খারাপ মনে সেটাকে করে। মনে করে খারাপ অবস্থা। সেই জায়গায় তাদের মধ্যে যে ডানপন্থীরা, তারা পুরোপুরি দোষটা চাপিয়ে দিচ্ছেন হচ্ছে যে ইমিগ্রেন্ট বা অভিবাসী বা যারা মানে উদ্বাস্তু বলি যদি, মানে এই শ্রেণীর লোকের উপরে, এদের উপরে দোষ চাপিয়ে তারা এক ধরনের হোয়াইট সুপ্রিমেসি বা মানে জিঙ্গোইস্টিক বা উগ্র জাতীয়তাবাদ বা দেশাত্মবোধের মানে পপুলার যে জনপ্রিয় ধারণা আছে, সেই ধারণাকে ভর করে তারা ক্ষমতায় যেতে ক্ষমতায় চাইছে। যেতে চায়। আসলে এইটা ওই সব দেশের মানুষও বুঝছে যে আপনার এতে কোনো কাজ হবে না, মানে তাদের যদি ইমিগ্রেন্টরা না যান বহু কাজ হবে না। আপনি যদি একটু চিন্তা করেন তো, আজকে এই আমরা সদ্য সমাপ্ত ইউরোর খেলা দেখলাম, সব প্লেয়াররাই তো আপনি ইমিগ্রেন্ট। প্রত্যেকটা দলে আপনি ব্ল্যাক প্লেয়ার দেখেছেন না? এরা মূলত সবাই গেছেন কিন্তু আফ্রিকা থেকে। আফ্রিকার দেশগুলো থেকে, ঠিক আছে? তখন এইটা না হলে তো ওখানকার লিগই বন্ধ হয়ে যাবে, আর ফুটবল খেলা অভিবাসন তো তো বন্ধ হবে। হবেই, আর মানুষ তো অভিবাসী হবেই। একসময় পৃথিবীব্যাপী তো একসময় তো ইউরোপিয়ানরা তো বিভিন্ন হ্যাঁ, জায়গায় ইউরোপের গিয়েছে তারা। সবাই, এই যে আমি যদি বলি যে ফ্রান্স, বৃহত্তর ব্রিটেন। ভারতবর্ষে এই বাংলার উপকূলে একসময় পর্তুগিজরা আসছে না, একসময় ব্রিটিশরা আসছে, ডাচরা আসছে, সবাই আসছে। ফরাসিরা এসে চন্দননগরে করছিল ব্রিটিশদের আগে, ব্রিটিশদের আগে। তারপরে তো ব্রিটিশরা আসছে। সুতরাং তারা যদি এসে থাকলে, সেই সময় কোনো অন্যায় না হয়ে থাকে, তো এখনকার মানুষ এখানে যাবে কেন? তারা পুরো এখনো পর্যন্ত তারা এই ভালো অপরচুনিটির জন্য মানুষ অভিবাসন নিবে, অভিবাসী হবে, এটা তো দোষের কোনো কিছু না, এটা তো হবেই, নিয়ম অনুযায়ী হতেই থাকবে। অবশ্যই। এটা তো আটকে রাখার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনি মানুষের জন্য শুধু পাসপোর্ট করেছেন, আর কারোর জন্য পাসপোর্ট করতে পেরেছেন? একটি যদি আমরা ফ্রান্সের বিষয়ে যদি আসি, যে এই বামপন্থার যে উত্থানটা সেখানে হলো এবং মাঝখানে মধ্যপন্থী, আমরা যদি বর্তমান ইমানুয়েল মাখোর কথা বলি, তো তার পলিসিতে কোনো পরিবর্তন হতে পারে এই উত্থানের কারণে? দেখুন, এখানে একটা বড় বিষয় আছে। বড় বিষয় হলো যে আপনার লি পেনের দল বা জোট হেরে যাওয়ার কারণে সবাই একটা বেশ মানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তার মধ্যে প্রতিবেশী দেশগুলো আছে, ইউরোপের নেতারা আছেন এবং ফ্রান্সের একটা জনগোষ্ঠীর বিরাট অংশ, তারা খুব স্বস্তি পেয়েছেন যে না, যাক বাবা, এই যাত্রায় বাঁচা গেল। কিন্তু তারা আবার এই বামপন্থীরা সবচেয়ে বেশি আসন পাওয়ায় তারা খুবই চিন্তিত হয়ে পড়েছেন, বিশেষত ম্যাখোর সমর্থক এবং যারা বিশ্লেষক বলা হয়, যে তথাকথিত বিশ্লেষক। আমি আপনাকে দুটো উদাহরণ দিই যে কেন তারা এই ইয়েতে চিন্তিত। এই যে মানে বামপন্থী জোটে 3-4টি দল আছে। একটা হচ্ছে যে ফ্রান্সের কমিউনিস্ট পার্টি, একটা হচ্ছে যে কট্টর কমিউনিস্ট তারা বলে পরিচিত, তারা হচ্ছে ফ্রেঞ্চ আনবোর্ড পার্টি, ঠিক আছে? আনবোর্ড মানে যারা নিচু হয় না। তারপরে আছে গ্রিন পার্টি, আর আপনার আছে হচ্ছে সোশ্যালিস্ট পার্টি। তো এদের যে জোট, এদের জোটটার মধ্যে তারা ভয় পাচ্ছে যে এরা ম্যাখো যে অর্থনৈতিক সংস্কার চালাচ্ছেন সেইটার মানে বিরোধিতা করতে। দেন এই অর্থনৈতিক সংস্কার, এদের কথার একটা অদ্ভুত ফ্যালাসি আছে যে অর্থনৈতিক সংস্কার আপনার দেখলে মনে হয় হ্যাঁ, এরা অর্থনৈতিক সংস্কারের মতো একটা বিরাট ভালো জিনিসকে এই বিরোধিতা করবে, করবে। এটা শুনতে খুবই লাগে। কিন্তু আপনি যদি দেখেন যে অর্থনৈতিক সংস্কার কি, ম্যাখো ক্ষমতায় এসে আপনার শ্রমিকদের মানে চাকরির সুরক্ষা কেড়ে নিয়েছেন। তিনি মালিকদের হাতে তুলে দিয়েছেন যে হায়ার অ্যান্ড ফায়ার নীতি, যে যখন খুশি তুমি নিতে পারবে, যখন খুশি ফায়ার করতে পারবে। এতে হয়েছে কি যে শ্রমিকরা তাদের চাকরির নিরাপত্তা হারিয়েছে, তার জীবনের নিরাপত্তা কিন্তু গেছে।
দ্বিতীয় যে কাজটি তিনি করতে চাচ্ছেন সেটি হচ্ছে ফরাসিরই বয়স্করা একটা নির্দিষ্ট বয়সের পর যে পেনশন পান সেই পেনশনে হাত দিতে চাচ্ছেন। পেনশন ব্যবস্থা, তারা বলছে যে পেনশন স্কিম সংস্কার। আসলে সংস্কারের নামে যেটা হবে সেটা হচ্ছে যে তিনি তাদের পেনশনের পরিমাণটা আসলে কমিয়ে দেবেন। তো এই জায়গায় তো বামপন্থী দল বা বামপন্থী যারা আছেন তারা তো প্রতিবাদ করবেনই, এবং তারা যদি এগুলো মেনে নেন তাহলে তাদের রাজনীতি থাকে না। আর ফরাসি দেশে সবসময় আপনার এই বামপন্থীরা চিরকালই শক্তিশালী ছিলেন, এবং তাদের ইউনিয়নগুলো খুব শক্তিশালী, তাদের ইউনিয়নগুলো খুবই শক্তিশালী, এবং যে কোনো ভাবে যে কোনো কাজ করে নেওয়ার জন্য। এই জন্য যদি ওনারা একদিকে ডানপন্থীদের হাত থেকে বাঁচার জন্য ওনারা স্বস্তি পাচ্ছেন, আবার বামপন্থীদের জিতেছেন বলে ওনারা ভীষণভাবে দুঃখিত না বা বলে চিন্তিত বলাই ভালো, চিন্তিত। তবে একটা দিকে হচ্ছে যে বামপন্থীর এই উত্থানে একটা সুবিধা হলো যে শ্রমিকদের জন্য একটা সুবিধা হয়তো হতে পারে বলে আশা করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে অভিবাসন যারা প্রত্যাশী তাদের জন্য হয়তো কিছুটা সুবিধা পাওয়া যাবে বলে ধারণা করা যায়। এটুকু কি আশা করা যায় তাদের কাছ থেকে? অবশ্যই, মানে তারা কিন্তু এখনো পর্যন্ত ফরাসি বিপ্লবের পর থেকে বা তার আগে থেকে আপনি যদি যে ঐতিহ্য ওই দেশটিতে তৈরি হয়েছে সেটা কিন্তু বামপন্থীরা এখনো ধারণ করে আছেন, এমনকি মধ্যপন্থী হিসেবে যারা আছেন তারাও কিন্তু এটা লালন করেন। এবং এইটা যদি না থাকে, ফ্রান্সে যদি সারা বিশ্বের মানুষের আগমন না ঘটে, সারা বিশ্বের চিন্তা ভাবনা সব দিকে যদি আপনার না আসে, তাহলে তো ফ্রান্সের বিকশিত হতে পারবে না। ফ্রান্সের পিছিয়ে পড়ার কারণই কিন্তু এই রকমই অনেকগুলো বিষয়, তা না হলে তারা কিন্তু সমানে সমানে টক্কর দিত। তারপরেও আজ ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, জার্মানির পরে। শেষ করতে হবে, সময় শেষ হয়ে আসছে প্রায়। আমরাও আশা করি বামপন্থীদের উত্থান মানে ভালো কিছু বয়ে আনুক, এবং আমাদের মতো যে দেশগুলো আমরা একটু অভিবাসন প্রত্যাশী যে সব দেশগুলো আছে তারাও ভালো কিছু সুবিধা পাক, সেটা আমরা নিশ্চয়ই তাদের কাছে প্রত্যাশা করি। আমাদের তো বসে বসে খায় না, তারা তো কাজ করেই খায়। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে।